একদম ফার্স্ট থেকে আপনাদের যে বিষয়গুলো হাইলাইট করেছিলাম বা দেখিয়েছিলাম, এরকম একটা হেডলাইন আমি আপনাদেরকে দিয়েছিলাম এই ল্যাঙ্গুয়েজ শেখা শুরু থেকে, সে আপনারা ফ্রি ক্লাস থেকে আসেন বা পেইড কোর্স। বলছিলাম যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, অর হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। এবং এইখানে আমি বলছিলাম যে ইংলিশ শেখার জন্য আমাদের মেইনলি 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। উই নিড a clear concept about 7 points. First of all, sentence, then sentence component, parts of speech, verb, tense, modal and semi-modal auxiliary verb, passive voice, এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। অর্থাৎ এই যে 7টি পয়েন্ট, এগুলো যদি ভালোভাবে জানা যায় ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা যায়। এর ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাস্টের যে চারটা, অর্থাৎ ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে, প্যাসিভ ভয়েসটা শিখতে হবে। এবং এইখানে দেখেন, আমি শেখানোর শুরুতে প্রোনাউন্সিয়েশন নিয়ে একটা কথা আপনাদেরকে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজটা শুরু করতে গেলে প্রোনাউন্সিয়েশনটাকে সঠিক একটা শেপে আনতে হয়। যেমন এটার উচ্চারণ হয় এই, দেন বি, সি, ডি, এই যে যেগুলো আছে, এর ভিতর থেকে ডিফারেন্ট কোনগুলো, অর্থাৎ কোনগুলো আমরা ভিন্ন উচ্চারণ করে থাকি। যেমন এখানে আমি আলাদা করে দিয়েছিলাম যে যেগুলো বেশি মনে রাখতে হবে, যেমন এটাকে বলতে হবে এই, যেই, খেই, আও, ফে, খিউ, অ, ফি, ডাবলিউ। এই, যেই, খেই, আও, ফি, খিউ, অ, ফি, ডাবলিউ। এইগুলো যদি আপনি 4বার, 5বার, 6বার পড়েন, জাস্ট এই 9টা লেটারকে যদি সঠিক শেপে আনতে পারেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন মোটামুটি সুন্দর একটা জায়গায় চলে আসবে। দ্যাট ইজ দ্য মেইন পার্ট দ্যাট আই হ্যাভ সেইড। এবং এইটাকে মেনটেন করে এখানে কিছু টাং টুইস্টার আছে, এগুলো আমি আপনাদের প্র্যাকটিস করতে বলছিলাম। একদম ফার্স্ট থেকে আমি বলছি, কিন্তু কথাগুলো প্রত্যেকে মনোযোগ দেন জায়গাটাতে। এইগুলো মেনটেন করে আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছিলাম। যেমন এইটা আমরা যদি সাধারণ বাংলায় বলি, আমরা কি বলতে পারি? পিটার পাইপার পিক আপ পিক আপ পিকল পিপার্স। কিন্তু আমি যদি আইপিএ বা এই যে সঠিক প্রনাউন্সিয়েশন যেগুলো আছে, এটা মেনটেন করে বলি, প, ট, ক, এগুলো অ্যাসপিরেটেড সাউন্ড। অর্থাৎ ফিটার ফাইপার পিক আপ পিক অফ পিকল পেপার্স, ফিটার ফাইপার পিক আপ পিক অফ পিকল পেপার্স। Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they had taken the throne throughout Thursday. A picture of the prominent poet P.B. Shelley portrays the perfect perfection of the poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to lemonade tea. Papa, please pay the payment for pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to taste every teaspoon of tea at a tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is a tough task. Talented teacher can technically teach the T sound when typing by using T. The capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paved the panic of pathetic pair in the first parliament. In Prague, the party posed with a patient patiently to patronize the parish pork and porlo, which were the part of the commitment that written on the page of payable parcel paper. Then আমি আপনাদেরকে দেখাইছিলাম যে প্র্যাকটিক্যাল ওয়ে অফ লার্নিং ইংলিশ। এইভাবে এগুলো প্র্যাকটিস করতে পারলে, অর্থাৎ পটাকে ফ, টটাকে ঠ, হ্যাঁ, আর এটাকে এই, হ্যাঁ, এইগুলো একটু প্র্যাকটিস করতে পারলে প্রোনাউন্সিয়েশন গুলো মোটামুটি সঠিক একটা শেপে চলে আসে। এরপর যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে
যে প্র্যাকটিক্যাল ওয়ে অফ লার্নিং ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য একদম প্রথম থেকে বলছি, ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধারাবাহিকভাবে ডেভেলপ করার জন্য দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার। যে কোনো একটা সেন্টেন্স ইংলিশে যদি আপনি লিখতে যান বা বলতে যান, এই স্ট্রাকচারটা আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট, প্রথমত আপনার একটা সাবজেক্ট প্রয়োজন, অ্যান্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন আর প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের জায়গায় মূলত নাউন অথবা প্রোনাউন থাকে। এগুলো কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি, একটা সেন্টেন্স বা বাক্য যখন তৈরি করা হয় তখন শব্দের ব্যবহার হয়। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে নাউন বা প্রোনাউন থাকে। হ্যাঁ, আর পরেই ভার্ব থাকে, দেন এক্সটেনশন। এই জায়গাটাতে কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল এগুলোর ব্যবহার হয়। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম। মানে সাবজেক্টটা কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। হ্যাঁ, সেটা আমি হতে পারি, আপনি হতে পারে, তারা হতে পারে, রহিম হতে পারে। এরপরেই ভার্বটা বসবে। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া। দেন অবজেক্টের রাইস, ফুটবল, ওয়ার্ক, পিকচার, স্কুল, ইংলিশ, এগুলো মানে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তো এইভাবে একটা পারফেক্ট সেন্টেন্স আমরা তৈরি করি। এখন এই যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করি, এই সেন্টেন্সগুলো থেকে আমি আপনাদেরকে বলছিলাম এখান থেকে আমরা আরো কি কি করতে পারি। আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, কিন্তু এখান থেকে একটা সেন্টেন্সকে আমরা লং করতে পারি, বড় করতে পারি, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। সেটা কিভাবে? অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে। ভার্বকে যদি আমি হাউ, হোয়ার, হোয়েন, হয় এগুলোতে কোশ্চেন করি তাহলে সেন্টেন্স বড় হয়। যেমন এইখানে আমি একটা নোট লিখছি, আপনারা এটা একটু যদি পারেন স্ক্রিনশট দেন। এই এই টাস্কগুলো যদি কেউ কমপ্লিট করতে পারেন তাহলে সে ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। ইটস আ মাস্টার ক্লাস, প্লিজ টেক আ স্ক্রিনশট অন ইট। এখানে নোটটা হচ্ছে, এইখানে আমি যা দেখালাম এর আগে, যে স্ট্রাকচার এবং এই যে ফাংশনটা দেখালাম, এইখান থেকে make long sentences from these short sentences, then focus on the forms of verb or the conjugation of verbs। আমি এটা পিডিএফ আমি আপনাদেরকে প্রোভাইড করব। Make a practical conversation with on verb, transform these sentences into different kinds of tenses, increase this transformation into modal and semi-modal verbs, make 30 plus sentences with on verb and make negative, interrogative and WH question, make a presentation on different types of activities by changing the forms of verbs। এই যে টাস্ক গুলো, এইখানে 7টা টাস্ক আছে। এই 7টা টাস্ক যদি কেউ কমপ্লিট করতে পারেন, সে ইংলিশে কনফার্ম কথা বলতে পারবে। এখানে কনজুগেশন অফ ভার্ব, আমি কয়েকটা ভার্ব আমি এখানে দিয়েছি, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এই যে ভার্বগুলো আপনারা দেখছেন, এই ভার্বগুলো দিয়ে কি হয়, আমাদের চেঞ্জ করতে হয়। তো প্রথম টাস্কটা হচ্ছে মেক আ লং সেন্টেন্স ফ্রম দিস শর্ট সেন্টেন্স। সেটা কিভাবে বলছিলাম, যে অ্যাডভার্বের ব্যবহার করে। আমি এক একটা টাস্ক একটু ছোট করে কমপ্লিট করে দেখাই, এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট হাইলাইট করছি যে আমি আপনাদের কি কি পড়াচ্ছি বা কি কি পড়ালাম, বা ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি আছে, আপনাদের মূলত কি করতে হবে। ইংলিশ শেখার জন্য আহামরি কোনো কিছুর দরকার হয় না, হাজার হাজার টপিক আছে, কন্টেন্ট আছে, এরকম কোনো কিছু না, নাথিং। এর যে জিস্ট বা বেসিক বিষয়টা ভালোভাবে জানতে পারলে বা বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক সহজ হয়ে যায়। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যারা আমার 69, 70, 71 বা ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 এই গ্রুপগুলোতে যারা আছেন, আমি গত ক্লাসে আপনাদের কিন্তু আইএলটিএস কিউ কার্ড টপিকের একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছিলাম। সেখানে অনেকগুলো টপিক, কোশ্চেন, অ্যান্সার, অ্যান্সারের সাথে অল্টারনেটিভ অ্যান্সার আছে। সেগুলো প্র্যাকটিস করে এক একটা টপিকের উপর যদি আপনার স্পিকিং শুরু করেন, প্রেজেন্টেশন দেন, টপিকগুলো যদি অ্যানালাইসিস করেন, আপনার রাইটিং, আপনার রিডিং, আপনার স্পিকিং ক্লিয়ার হয়ে যায়। এটা এ, এ, নিজের উপর ডিপেন্ড করে, ইটস ডিপেন্ড অন ইউ। এবং আমার লেখা যে বইটা আছে, বইটা যদি আপনাদের কাছে থাকে, অনেকগুলো টপিকের উপর কোশ্চেন অ্যান্সার আছে, এরপর 100+ আইএলটিএস কিউ টপিক দেওয়া আছে, সেগুলোর উপর 5টা কোশ্চেন আছে। আপনি এক একটা কোশ্চেনের আন্ডার দুটো করে সেন্টেন্স লেখেন। সেন্টেন্স লেখা কঠিন না, টেন্সটা ধরবেন, কোশ্চেনগুলো কোন টেন্সে লেখা, অ্যান্সারটা ঠিক সেই টেন্সে দিবেন। 5টা কোশ্চেন থাকলে 10টা লাইন হবে। ওই 10টা লাইন আপনি নিজের মতো করে আপনার ঘরে আয়নার সামনে, মিরর বা মোবাইলের সামনে রেকর্ড করেন, সেটা আপলোড করেন। ইট উইল
গিভ ইউ মোর কনফিডেন্ট। সো প্রথম পার্টটা কি, মেক আ লং সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, আমরা এটা আমাদের একটা কমন সেন্টেন্স, এতটুকু সেন্টেন্স সারা জীবন করতে অভ্যস্ত। তো এই সেন্টেন্সটা থেকে আমি একটা সেন্টেন্সকে লং বা বড় করতে পারি কিভাবে, যে ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা, অর্থাৎ আমি ভাত খাই, এই বাক্যে ভার্বটা হচ্ছে ইট মানে খাওয়া। এই ইটটাকে আপনি যদি হাউ, হোয়ার, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এই চারটা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেন, সেন্টেন্স বড় হবে। ওয়াই, হাউ, আই ইট রাইস ভেরি স্লোলি, আমি এগুলো আগে আপনাদেরকে দেখিয়েছি। আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে ধীরে সুস্থে ভাত খান, আপনি কোথায় ভাত খান? ওয়ার ডু ইউ ইট রাইস? অ্যাট হোম। আমি বাসায় ভাত খাই। আপনি যে বাসায় ধীরে সুস্থে ভাত খান, কখন ভাত খান? আমি 3 বার ভাত খাই দিনে, বা আমি বিকাল বেলায় ভাত খাই, ইন দ্য আফটারনুন, আর ইউ ক্যান সে 3 টাইমস আ ডে। হ্যাঁ, এগুলো কি, এগুলো আমরা ফ্রেজ পাচ্ছি, ফ্রেজাল ওয়ার্ড। এই যে ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট হোম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এরপর কি, ওয়াই ডু ইউ ইট রাইস, আপনি কেন ভাত খান? আমি বলতে পারি গেট মানে পাওয়া, সো টু গেট মানে পেতে, পাওয়ার জন্য, ফর গেটিংও বলা যায়। এনার্জি ইন মাই বডি, টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা অ্যাডভার্ব অফ রিজন। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে কমপ্লেক্স বা কম্পাউন্ড কোনো কিছু নেই। হু, হুইজ, হোয়ার, হোয়েন, ইফ, বাট, দো, অল দো, অ্যান্ড, অর, এগুলো দিয়ে কোনো কিছু যুক্ত করা না। সো টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় মূলত অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এই এই যে ভার্বটা ইট, এটাকে ডাবল ইউএস ওয়ার্ড, হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, এগুলোতে কোশ্চেন করলে একটা সিম্পল সেন্টেন্সকে, অর্থাৎ এই সেন্টেন্সটা রাইস পর্যন্ত ছিল, আমি এই বডি পর্যন্ত নিয়ে আসছি, এরকম বড় করা যায়, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, সেটা আমাদের করা শিখতে হবে। এইটা হচ্ছে আমাদের একটা সাইড, যে কিভাবে একটা সেন্টেন্স বড় হয়, কিভাবে একটা সেন্টেন্স লং হয়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। দ্যাট ইজ পার্ট 1। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আমরা ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যাব না, একটা সেন্টেন্স আমি বলতেছি বা লিখতেছি, ওই সেন্টেন্স বা বাক্যটিকে আমি যদি ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারি, এটা হয়, এটা কখন হয়, কেন হয়, কিভাবে হয়, কার সাথে হয়, জাস্ট কোশ্চেন করেন, আপনার যে উত্তর আসবে আপনি বসাই দিবেন। এইভাবে সেন্টেন্স বড় হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায়। এটা একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে স্পিকিং। আমরা স্পোকেন ইংলিশটা পারি না কেন? এটার জন্য বলছে যে ফোকাস অন দ্য ফর্মস অফ ভার্ব অর কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে ভার্বের ফর্ম আমাকে বুঝতে হবে। কেন ভার্বের ফর্ম বুঝতে হবে? যেমন এই যে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন উইথ অন ভার্ব, যেমন আমি আপনাদেরকে এইটাও দেখিয়েছিলাম। মনে করেন এ এবং বি, দুইটা মানুষের ভিতরে একটা কনভারসেশন বা একটা কথোপকথন হচ্ছে। মনোযোগ দিয়ে বোঝেন, এ এবং বি। এ বলছে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন, দুইজন বন্ধু একটা জায়গায় থাকে। সো হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পড়েছেন, গিয়েছেন, খেয়েছেন, দিয়েছেন, নিয়েছেন, এগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, বলছে যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আই, এবার বি আবার প্রশ্ন করছে যে আর ইউ ইটিং রাইস নাও, আপনি কি এখন ভাত খাইতেছেন? এ কে প্রশ্ন করছে, এ বলছে যে আই এইট রাইস ইন দা মর্নিং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি সকালে ভাত খেয়েছিলাম, ইটের পাস্ট ফর্ম এইট। আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না, এটা হচ্ছে কি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এখানে 4-5টা লাইন আমি লিখছি, সেন্টেন্স আমি লিখছি, এই প্রত্যেকটা সেন্টেন্স একটা কমন ভার্ব ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে ইট। ইট মানে কি, খাওয়া। কিন্তু এই ইট কথাটাকে আমি কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এইট, কোথাও লিখছি উইল ইট। আমি ইট কিন্তু কোথাও লিখলাম না, লিখেছি আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে কোথাও শুধুমাত্র ইট লিখছি না, ইটেন লিখছি, ইটিং লিখছি, এইট লিখছি, উইল নট ইট লিখছি। কেন? কারণ আমার যখন দুইজনের সাথে কথোপকথন হয়েছে, সময়ের পরিবর্তন করতে হয়েছে। সময়ের পরিবর্তন মানে ভার্বের ফর্মের পরিবর্তন। প্রত্যেকটা ভার্বের মেইনলি 3টা ফর্ম থাকে, ইট, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন। ফিউচারে কথা হয় উইল বা শ্যাল যুক্ত করলে প্রেজেন্ট ফর্মের আগে। তো এরকম প্রত্যেকটা ভার্বেরই ফর্ম আছে, টোটাল 5টা ফর্ম থাকে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে, সরি মানে প্রোগ্রেসিভ বা V4, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয় ইটিং।
হ্যাঁ, থার্ড পার্সন ফর্ম একটা আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সেন্টেন্স লিখি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে, এটাকে V5 বা থার্ড পার্সন ফর্ম বলে। এরকম প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে, আপনাদেরকে আমি বলেছি। রাইট এর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং। এটা আমাদের কেন দরকার? কারণ আমি যখন ইংলিশে কনভারসেশন করছি, কথা বলছি, একজনের সাথে আরেকজন যখন কথা বলছে, তখন কথার বা কালের বা সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। এই পরিবর্তনের জন্যই আমরা টেন্স শিখি। আপনারা প্রত্যেকেই জানেন টেন্স মানে সময় বা কাল। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং প্রত্যেকটা টেন্সের চারটি করে পার্ট আছে, আবার ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, আপনি 12 ভাবে একটা কথাকে ডিসক্রাইব করতে পারবেন বা বলতে পারবেন। 12 ভাবে একটা কথাকে ডিসক্রাইব করতে পারবেন মানে কি? টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আই ইট রাইস মানে আমি ভাত খাই। এই এই জায়গাটাতে আই সাবজেক্ট, রাইস আমার অবজেক্ট। আমি যদি সময়ের পরিবর্তন করতে চাই, তাহলে আমার পরিবর্তনটা এইখানে করতে হবে। আই এট রাইস এর বাংলা অর্থ আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস এর মানে কি? আমি ভাত খাবো। এগুলো আমার কি হচ্ছে? টেন্সের পরিবর্তন হচ্ছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই অ্যাম ইটিং রাইস, ইটিং রাইস আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পরিবর্তন হয়েছে। আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছিলাম। আই উইল বি ইটিং রাইস, আই, কথাটা বোঝেন, আই উইল বি, আই উইল বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো। এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে বা কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ইটেন রাইস, আপনি যদি এই হ্যাভের জায়গায় বলেন জাস্ট আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম। আপনি যদি এখানে বলেন আই উইল হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়ে থাকবো। কেউ কোনো কাজ করে থাকবে, আই উইল হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়ে থাকবো। হ্যাঁ, আমি যদি বলি আই হ্যাভ বিন, কথাটা বোঝেন, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং এর বাংলা অর্থ আমি সকাল থেকে ভাত খাচ্ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমি 10টা সেন্টেন্স লিখছি। 10টা সেন্টেন্স, এই সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, পরিবর্তনটা হয়েছে ভিতরে ভার্বে। অর্থাৎ ইংলিশে যখন একজন মানুষ আরেকজনের সাথে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, সে কথা বলতে গেলে বিভিন্ন টাইমে কথা বলে। একটা স্টেবল টাইমে কথাকে রেখে হতে পারে না। এই বিভিন্ন টাইমে কথা বলার জন্য মূলত আমাদের সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতে হয়। ভার্বের ফর্মটাকে আমরা যদি ইনস্ট্যান্টলি বসাতে পারি, আমরা প্রত্যেকেই ইংলিশে লিখতে এবং কথা বলতে সক্ষম হব। আর এই ভার্বের ফর্মের জায়গাটা যারা বসাতে ভুল করে, যারা পারে না, তারাই ইংলিশ পারে না, ইংলিশে কথা বলতে পারে না। অর্থাৎ এখানে দুইটা সাইড নিয়ে আমি কথা বললাম। একটা সাইড হচ্ছে একটা সেন্টেন্সকে আমি কিভাবে, একটা সেন্টেন্স বা একটা বাক্যকে আমি কিভাবে লং করব, বড় করব, সেটা হচ্ছে ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, এগুলো। আরেকটা হচ্ছে একটা সেন্টেন্সকে আমি কিভাবে ঘোরাবো, কিভাবে টাইমের পরিবর্তন করব, সময়ের পরিবর্তন করব, সেটা কিভাবে, জাস্ট ভার্বের ফর্মের পরিবর্তন করে। এই যে ভার্বের ফর্মের পরিবর্তন করে এটা করলাম, এখানে আমি 10টা লিখছি। এই হ্যাভের জায়গায় জাস্ট হ্যাড দিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 12টা হয়ে যায়। এখন এইটা, এইভাবে সেন্টেন্স তৈরি করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হয়। যেমন আই এট রাইস, এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, তাহলে সেটা কেমন দাঁড়ায়? আমি ভাত খাইনি, আমাকে বলতে হয় এরকম যে আই ডিডেন্ট ইট রাইস, আই ডিডেন্ট ইট রাইস আমি ভাত খাইনি। তাহলে আমি কি ভাত খেয়েছিলাম? আমি কি ভাত খেয়েছিলাম? আর ডিড আই, ডিড আই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম? এই কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, এরটা ইট হয়ে যায়। সো ডিড আই ইট রাইস আমি কি ভাত খাইনি?
ডিডেন্ট আই ইট রাইস, ডিডেন্ট আই ইট রাইস। এবার আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে কি হবে? ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস। তাহলে আমি যদি বলি তুমি কি ভাত খাওনি, তখন কি হবে? যে ডিডেন্ট ইউ ইট রাইস, ডিডেন্ট ইউ ইট রাইস, তাহলে সে কি ভাত খেয়েছিল, ডিড হি ইট রাইস। সেভাবে আপনি বলতে পারবেন। এরপর ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন এখানে যে তুমি কি ভাত খেয়েছিলে, সো হোয়ার ডিড ইউ ইট রাইস, তুমি কোথায় ভাত খেয়েছিলে। ওয়েন ডিড ইউ ইট রাইস, তুমি কখন খেয়েছিলে। ওয়াই ডিড ইউ ইট রাইস, তুমি কেন খেয়েছিলে। হাউ ডিড ইউ ইট রাইস, তুমি কিভাবে খেয়েছিলে। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তার আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাবল ইউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এগুলো আমি আপনাদেরকে সবই দেখিয়েছি কিন্তু। তো এইভাবে একটা সেন্টেন্সকে আবার ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ আই এট রাইস থেকে আমি ভাত খাইনি, তুমি কি খেয়েছিলে, তুমি কখন খেয়েছিলে, তুমি কেন খাওনি, তুমি কেন ভাত খাওনি, ইংলিশ কি, ওয়াই ডিডেন্ট ইউ ইট রাইস, ওয়াই ডিডেন্ট ইউ ইট রাইস। অর্থাৎ আমি বাংলা ভাবার সাথে সাথে যেন সেটাকে ইংলিশে বলতে পারি। এই যে ওয়াই, অর্থাৎ আগে ডাবল ইউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্বের সাথে নট, ওয়াই ডিডেন্ট, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াই ডিডেন্ট ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাওনি, তুমি কোথায় ভাত খেয়েছিলে। ওয়ার ডিড ইউ ইট রাইস। অর্থাৎ বাংলা ভাবার সাথে সাথে যেন আমি ইংলিশে বলতে পারি, ইংলিশে কনভার্ট করতে পারি। এর জন্য কি করতে হয়, এই জায়গাটা প্র্যাকটিস করতে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস, তুমি কি ভাত খাবে, উইল ইউ ইট রাইস, তুমি কোথায় ভাত খাবে। ওয়ার উইল ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাবে। ওয়াই উইল ইউ ইট রাইস, তুমি কেন ভাত খাবে না। ওয়াই ওয়ন্ট ইউ ইট রাইস। অর্থাৎ উইল নট কি কন্ট্রাস্টে ওন্ট বলে। সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ দ্য কার, সে কেন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ দ্য কার, সে বাজারে যাওয়ার জন্য গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ দ্য কার ফর গোয়িং টু মার্কেট। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমার যখন মেইন ভার্বের পাস্ট ফর্ম চলে আসে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এই যে মানে চেঞ্জিং বা ফাংশন, টা মূলত ভার্বের ফর্মে, ভার্বের এই ফর্মটার দিকে যে ফোকাস করতে পারবে, যে এই জায়গাটা ঠিক রাখতে পারবে, সে যে কথাটা বলতে যাচ্ছে তার মনের কথা, সেন্স বা ভাব অনুযায়ী এই জায়গাটাকে যে ডেভেলপ করতে পারবে, সে ইংলিশ এক্সপার্ট হতে পারবে। এখন টেন্সের স্ট্রাকচার আছে 12টা। একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে মডিফাই করতে পারবেন, 12টা ওয়েতে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদের শিখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টার মতো টোটাল মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, অজ, আর, সাপোজ টু, গোয়িং টু, অনেক ভার্ব আছে। আর এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। মানে দেখেন, অক্সিলারি ভার্বের ফাংশনটা বুঝেন। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্ব কিন্তু আবার মেইন ভার্ব হিসেবেও বসতে পারে। অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব মানে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অক্সিলারি ভার্ব মূলত 2 ভাবে হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে টেন্সের স্ট্রাকচারে যেগুলো বসে, যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। ঠিক আছে। আর মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো। আরেকটা আছে সুডো মডাল বা সেমি মডাল, যেমন ফ্রেজাল ভার্ব, এগুলো নিড টু, ডেয়ার্স টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো। তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো মূলত টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। ওই ভার্বগুলোর পরে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, যেমন অ্যাজ, অ্যাম, ইজ, আর, অজ, আর, শ্যাল বি, উইল বি, এরপর ভার্বের সাথে আইএনজি বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সো চেঞ্জ হয়। কিন্তু মডাল ভার্ব এগুলো অক্সিলারি হেল্পিং, মানে এদের পর অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। সো এরা হেল্প করতেছে মেইন ভার্বটাকে। মডাল ভার্বের পর যে মেইন ভার্বটা থাকে সেটার কখনো ফর্মের পরিবর্তন হয় না, মেইন ভার্বের বেস ফর্ম বসে। সো এইগুলো মাথায় রেখে এটা করতে হয় বা এগোতে হয়। এখন মডাল ভার্বের ব্যবহার জানলে কি হবে, ওই যে পার্টিকুলার কথাটা আপনি বলছেন, ইংলিশে যে স্পিচটা আপনি দিচ্ছেন, আপনার কথাটাকে, আপনার স্পিচটাকে আপনি আরো মডিফাই করতে পারতেছেন। অর্থাৎ আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, আমরা কখনো যখন একজনের সাথে আরেকজন কনভারসেশন করবে বা কমিউনিকেট করবে, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের জন্য ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। তো ভার্বের ফর্মের পরিবর্তন শুধুমাত্র টেন্স দিয়ে সম্ভব হয় না, কারণ শুধুমাত্র টেন্স দিয়ে মনের হোল সেন্স সবকিছু প্রকাশ করা যায় না। এটা প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল সেমি মডাল শিখতে হয়, তাহলে এটাকে আরো ব্রড করা যায়। আমি যদি আপনাকে এখন বলি সে আগে ভাত খেত, এখন আর ভাত খায় না,
কি করা যায় বলেন তো? তাহলে সে ভাত খেত, এটা পাস্ট টেন্স না, এটা ইউজ টু এর ব্যবহার করে করতে হবে সেমি মডাল ভার্বে, যে হি ইউজ টু ইট রাইস মানে কি সে ভাত খেত, হি এইট রাইস মানে সে ভাত খেয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে বলতে পারছেন না। এখানে আপনার একটা সেমি মডাল ভার্ব এনে ওই কথাটাকে বলতে হচ্ছে। তাকে তো আজ স্কুলে যেতে হবে, তাহলে হি হ্যাজ টু গো টু স্কুল, হ্যাজ টু গো। তাহলে এই যে হ্যাজ টুটা আপনাকে ব্যবহার করতে হচ্ছে, এইটা যতক্ষণ পর্যন্ত মডেল সেমি মডেলের প্র্যাকটিস আপনার না থাকবে আপনি করতে পারবেন না। তো এইটা আপনার দরকার, না হলে আপনার কথাটাকে আপনি এক্সপ্লোর করতে পারবেন না। অর্থাৎ শুধু টেন্স দিয়ে সব প্রকাশ করা যায় না। হ্যাঁ, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। আর এইটার সঙ্গে আরেকটা হচ্ছে, এই টেন্স মডেল সেমি মডেলের আরেকটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভের ব্যবহারটা শিখতে হবে। যেমন সে ভাত খেয়েছিল, এখন এইটা না বলে আমি যদি বলি আমাদের বাড়িতে আজ ভাত খাওয়ার আয়োজন করা হয়েছিল বা খাওয়া দাওয়া করা হয়েছিল, তখন আমার কথাটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকলে প্যাসিভ ভয়েসে করতে হয়। তো প্রত্যেকটা টেন্স মডাল সেমি মডালের প্যাসিভের একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা আপনাদেরকে শিখতে হবে। এখন এই যে টেন্সের কথা বলছি, টেন্স মূলত কি, ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা টেন্সের স্ট্রেসে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। এটা একটু প্র্যাকটিস করলেই হয়, খুব বেশি যে শেখা লাগে মুখস্থ করা লাগে এরকম না। 50টা 100টা দেখলে, মানে কয়েকটা দেখলে বাকিগুলো অটোমেটিক্যালি নলেজে এসে যায়, যে এই ভার্বটা এরকম তাহলে এর পাস্ট ফর্ম এরকম হবে, এটা হয়ে যায় আপনার একটু প্র্যাকটিস। আমরা মোটেই প্র্যাকটিস করি না, মোটেই ধরি না, তাই আমরা বিষয়গুলো পারি না। তো এইটা গেল একটা পার্ট যেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপর যেটা আমি বলছি সেটা হচ্ছে, আহ, এই যে সেন্টেন্সগুলো আমি লিখছি, আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস, এটার উপর ডিপেন্ড করে আমাদের প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। অর্থাৎ ইংলিশে কিভাবে আমরা স্পিকিং করতে পারি, কিভাবে কথা বলতে পারি। তার আগে আমি এদের প্র্যাকটিসটা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস করেন। প্রথমত, বি ভার্বের একটা প্র্যাকটিস আপনারা করে রাখবেন। কারণ এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা শ্যাল বি, উইল বি যেগুলোকে আমি বলি, এগুলো আমরা মনে করি যে অক্সিলারি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ শুধুমাত্র প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বা এই যে যেগুলোই থাকে শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট এরকম না। এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলে অন্য আর কোনো ভার্ব বাক্যে থাকবে না। যেমন এদের প্র্যাকটিসটা কেমন, বি এর দুইটা অর্থ থাকে। আমার যে বইটা যদি কেউ না নিয়ে থাকেন এখনো, বইটা অর্ডার করার চেষ্টা করেন, বইয়ের ভিতরে আপনার আছে দেখবেন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টার ইন ডিটেলসে লেখা আছে। তো বি এর দুইটা মিনিং থাকে, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। যেমন আই অ্যাম আ টিচার, আমি হই একজন টিচার। এখানে এখানে বি এর মানে হওয়া, আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। এই প্লেসে, মানে অবজেক্টে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে অর্থাৎ অ্যাডভার্ব থাকে বি এর মানে থাকা। যেমন এখানে যদি এই টিচার না হয়ে থাকতো ঢাকা, তাহলে এরকম হতো আই অ্যাম ইন ঢাকা, অর্থাৎ প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। সো আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই ওয়ার স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস। ইউ আর আ ড্রাইভার, ইউ আর আ ড্রাইভার, ইউ উইল বি আ ড্রাইভার। এখন আমি যদি বলি তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা, তুমি ঢাকায় থাকবে, উইল বি ইন ঢাকা। হিজ, যে কোনো সাবজেক্ট আর ভার্ব নেন। শি ইজ আ প্লেয়ার, শি ইজ আ সিঙ্গার, শি ওয়াজ আ সিঙ্গার, শি উইল বি আ সিঙ্গার। অর্থাৎ এগুলো, শি ইজ আ সিঙ্গার, সে হয় একজন গায়িকা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শি ওয়াজ আ সিঙ্গার, এটা পাস্ট ইনডিফিনিট। শি উইল বি আ সিঙ্গার, এটা ফিউচার ইনডিফিনিট, সে একজন গায়িকা হবে, সিঙ্গার হবে। এগুলো কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, কারণ এখানে অ্যাম, ইজ, আর, অজয়ার বা উইল বি মেইন ভার্ব হিসেবে বসছে। এ দেখেন, রানা ইজ ইন ডেঞ্জার, মানে রানা বিপদে আছে, ডেঞ্জারে আছে। এখানে থাকা বোঝাচ্ছে, রানা ওয়াজ ইন ডেঞ্জার, বিপদে ছিল। রানা উইল বি ইন ডেঞ্জার, রানা বিপদে পড়বে, বিপদে থাকবে। রানা ইজ ইন প্রবলেম, রানা সমস্যায় আছে, এগুলো বলা যায় একটা জায়গায়। বি এর মানে হওয়া বা থাকা। রানা ইজ অ্যাট অফিস, রানা ওয়াজ অ্যাট অফিস, রানা অফিসে ছিল। রানা উইল বি অ্যাট অফিস, রানা অফিসে থাকবে। তো এই প্র্যাকটিসটা একটু করে ফেলবেন, জাস্ট এতটুকু মনে রাখবেন, বি এর মানে হওয়া বা থাকা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি অক্সিলারি ভার্ব হিসেবে বসবে যখন ওদের পরে আরেকটা মেইন ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে। আদারওয়াইজ এরা নিজেরাই যদি একা একা বসে, তাহলে এটা মেইন ভার্ব, এর মানে হওয়া বা থাকা। এটা ডিপেন্ড করবে অবজেক্টের উপর। অবজেক্টে পার্সন বা নাউন থাকলে বি এর মানে হওয়া, প্লেস বা অ্যাডভার্ব থাকলে বি এর মানে থাকা।
এরপর দেখেন, এখানে আমি এগুলো দেখাইছিলাম যে সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স গুলো কিভাবে হয়। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। অর্থাৎ বর্তমানে কোন একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হইতে হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা কাজ হয়ে গেছে, বাংলা ক্রিয়াপদে শেষে ল বা লাম থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা কাজ হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তার একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। সেইভাবে এটা হয়। আর আবার কন্টিনিউয়াস টেন্সের ফাংশনটা কি? যেমন আম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার। কন্টিনিউয়াস মানে কি? চলমান। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোন একটা কাজ হবে বা চলবে, ফিউচার কন্টিনিউয়াস, হতে থাকবে বা চলতে থাকবে। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, এইগুলো সবই আমার বইতে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আছে পরপর। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। তো এইভাবে জাস্ট এই সেন্টেন্স গুলো হয়। এরপর পারফেক্ট টেন্সটা কি? আরেকটা কথা বলতে আমার মনে নাই, সেটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। 12টাই কিন্তু পড়ে বোঝা বাড়ানোর দরকার নেই। প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে 6 থেকে 7টা টেন্স জানলেই হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই কয়টা টেন্স, 3, 4, 5, 6, 7টা, এই 7টি টেন্স জানলে হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই 7টি স্ট্রাকচার মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন কমিউনিকেশনে ব্যবহার করে থাকি। এইটা ছাড়া মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, প্যাসিভ এগুলোর ব্যবহার হয়। কিন্তু টেন্সের ভিতর থেকে মেইনলি এই 7টা, বাকিগুলো কিন্তু এভাবে সচরাচর ব্যবহার হয় না। প্রেজেন্ট পারফেক্টটা খুব দরকার, কারণ কোনো একটা কাজ রিসেন্টলি হয়েছে, কাজটা হয়ে গেছে, খুব বেশিক্ষণ আগে হয়নি। এটাকে প্রেজেন্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসবে। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। সো এইভাবে করেছে, গিয়েছে, থেকেছে, খেয়েছে, এগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। যেমন আপনি যদি এটা দিয়ে একটা সেন্টেন্স বলেন, উই হ্যাড প্লেড ক্রিকেট, বাংলা অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। এই হ্যাডটা এখান থেকে বাদ দেন, জাস্ট বলেন উই প্লেড ক্রিকেট, তার মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। উই প্লেড ক্রিকেট যদি বলি, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। অর্থাৎ পাস্ট পারফেক্টের যে অ্যান্সারটা আসে, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা যায়। এই জন্য এটার ব্যবহার হয় না। এটার ব্যবহার তখনই হয় যখন অতীতের দুইটা ক্লজ সম্পর্কে বলা হয়, যেটা বেশি আগে ঘটে, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করে। এগুলো আমি আগে বলেছি, এটা নিয়ে বলার কিছু নেই। যে এইগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। এরপর দেখেন, হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে থাকে, হ্যাভ এর মানে কি? আছে। যেমন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকবে। এগুলো আমি আলাদাভাবে কেন দিয়েছি? এর কারণ হচ্ছে, আমরা অনেকেই মনে করি, এটা আমার বইতে আছে, সাজানো আছে পর পর ডু ভার্বের পরেই। আমরা অনেকেই মনে করি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলেই মনে হয় পারফেক্ট টেন্স, বাট পারফেক্ট না। এখানে এটা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই হ্যাভটা মেইন ভার্ব,
আপনি যদি এটা নেগেটিভ করেন, কখনোই বলবেন না আই হ্যাভ নট এ কার অর আই হ্যাড নট এ কার। আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি নেই, অর আই ডিডেন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি ছিল না, অর আই ওন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি থাকবে না। তোমার কি গাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ আ কার? তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ আ কার? অর্থাৎ হ্যাভ ইউ আ কার না, ডু ইউ হ্যাভ আ কার। তোমার কি একটি গাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ আ কার? এইভাবে এটা বলতে হবে। অর্থাৎ হ্যাভ ভার্বটা মেইন ভার্ব, অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসাবে যখন বসে, তখন অর্থগুলো কেমন হয়? ইউ হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটা মোবাইল আছে। ইউ হ্যাড আ মোবাইল, তোমার মোবাইল ছিল। ইউ উইল হ্যাভ আ মোবাইল, তোমার মোবাইল থাকবে। দেখেন, বি এর মানেও কিন্তু থাকা বোঝায়, যেমন সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। আবার হ্যাভ এর মানেও থাকা বোঝায়, কিন্তু পার্থক্যটা কি? অ্যাম ইজ আর অজয়ার এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, আর হ্যাভ হ্যাজ হ্যাড সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু আছে, এরকম বোঝায়। যেমন ওয়াজ ওয়ার এর মানেও ছিল, আবার হ্যাড এর মানেও ছিল। তাহলে আমি যদি বলি আমার একটা পাখি ছিল, আমি যদি বলি আই ওয়াজ আ বার্ড আর আই ওয়ার আ বার্ড, হবে না। এর বাংলা অর্থ হচ্ছে এরকম, আমি একটা পাখি ছিলাম, আই ওয়াজ আ বার্ড। অর্থাৎ ওয়াজ ওয়ার মানে ছিল, ঠিক আছে, বাট সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল। আর আমার একটা পাখি ছিল, কারো অধিকারে, কারো মালিকানায় কোনো কিছু বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। আই হ্যাড আ বার্ড মানে আমার একটা পাখি ছিল। সো এই ফাংশনগুলো জানতে হবে, এগুলো দেওয়া আছে। এরপর আসি হচ্ছে মডাল ভার্বের কাছে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মডাল ভার্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মডাল কেন শিখতে হয়? শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব, হোল সেন্স প্রকাশ করা যায় না। এই জন্য এটাকে আরো ব্রড করার জন্য মডাল শিখতে হয়। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আপনি যে মডালে ইউজ করেন না কেন, মেইন ভার্বটা বেস ফর্মে হবে। আমি ইংরেজি বলতেও পারি পজিবিলিটি অর্থে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু ইংলিশ স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। অর্থাৎ এইভাবে এগুলো ডেভেলপ করতে হয়। এরপর হচ্ছে সেমি মডাল, যেমন আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয়। ইউ, উই অর দে আর টু স্পিক ইংলিশ, তাদেরকে ইংরেজি বলতে হয়। আই ওয়াজ টু রাইট আ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হতো, আমাকে একটা চিঠি লিখতে হতো। ইউ ওয়ার টু রাইট আ লেটার, তোমাকে একটা চিঠি লিখতে হতো। হি ওয়াজ টু রাইট আ লেটার, তাকে চিঠি লিখতে হতো। আই এম সাপোজ টু সিং আ সং, আমার একটা গান গাওয়ার কথা। আই ওয়াজ সাপোজ টু সিং আ সং, আমার একটা গান গাওয়ার কথা ছিল। এখানে এই যে ওয়াজ সাপোজ টু আর সাপোজ টু আছে। হি ইজ, আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি। এখানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি, তারপরে আর কি মেইন ভার্ব আছে। হি ইজ, হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। হ্যাঁ, দে হ্যাভ টু লার্ন ইংলিশ, তাদেরকে শিখতে হবে। অর্থাৎ আই, ইউ, উই, দে এরা থাকলে হ্যাভ বসবে। বাট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তখন আমার হ্যাজ বসবে। আর হ্যাড টু মানে যে পার্সনই হোক হ্যাড টু বসানো যায়, হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই উইল হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু জিম, জিমে যাওয়ার আগে আমাকে হোমওয়ার্ক সম্পন্ন করতে হবে। উইল হ্যাভ টু এর ব্যবহারটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কাজটা সম্পন্ন হয়ে যাবে। উড লাইক টু, আই উড লাইক টু সে সামথিং, কিছু বলতে চাওয়া। ইউ হ্যাড বেটার, অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখছিলাম আপনারা দেখছেন। এই যে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, এরপর থেকে আপনি যদি এটাকে ডেভেলপ করতে চান, এটাকে বাড়াতে চান, এখানে আপনি একটু বলেন এইভাবে যে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। হ্যাঁ, আপনি বলেন আই কুড ইট রাইস, আমি ভাত খেতে পারতাম। আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। আই উড ইট রাইস, আমি ভাত খেতাম। আই ইউজ টু ইট রাইস, আমি ভাত খেতে অভ্যস্ত ছিলাম। আই মে ইট রাইস, আমি ভাত খেতেও পারি। আই মাস্ট ইট রাইস, আমি অবশ্যই ভাত খাবো। আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া দরকার। আই ডেয়ার টু ইট রাইস, আমি ভাত খাওয়ার সাহস করি।
আই অ্যাম টু ইট রাইস, আই ওয়াজ টু ইট রাইস। আমাকে ভাত খেতে হয়, আমাকে ভাত খেতে হতো। আই অ্যাম সাপোজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা। আই ওয়াজ সাপোজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা ছিল। আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাড টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়েছিল। আই উড লাইক টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই উইল হ্যাভ টু ইট রাইস বিফোর গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার আগে আমি ভাত খেয়ে থাকবো। আমাকে ভাত খেয়ে থাকতে হবে, ভাত খেতে হবে, এরকম একটা অর্থ দেয়। হ্যাঁ, আই উড বেটার, উড রাদার, অর হ্যাড বেটার, ঠিক আছে, হ্যাড বেটার ইট রাইস, আমার বরং ভাত খাওয়া ভালো। সে এইগুলো হচ্ছে টেন্সের সঙ্গে মডাল সেমি মডাল দিয়ে আমি সেন্টেন্স তৈরি করলাম। এই যে সেন্টেন্স গুলো তৈরি করলাম, জাস্ট এগুলোকেই প্র্যাকটিক্যাল স্পিকিং, রাইটিং বা অন্যান্য সব জায়গাতে আর কি আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা যদি করা সম্ভব হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক দ্রুত শেখা যেতে পারে, অনেক দ্রুত শেখা যায়। এটা আমাদেরকে করতে হবে এবং এইটাকে মেনটেন করে এখানে এইটা আমি দিয়ে দিব। এটা আমার বইটাতে আছে, অনেক সুন্দরভাবে দেওয়া। চ্যাপ্টার 36 বা 35-এ দেখবেন হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, ইংলিশে কিভাবে ভালো একটা প্রেজেন্টেশন দিতে হয়। এখানে স্টার্টিং সিস্টেম গুলো, সঠিক টেন্স মেনটেন করে দেওয়া আছে, সবকিছু কিভাবে শেষ করতে হবে এটার উপর ডিপেন্ড করে একটা প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন। এই যে আমি আপনাদের একটা প্রেজেন্টেশনের কথা বলছিলাম, ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস, এগুলো কিভাবে দিতে হয়, ভার্বের ফর্মে চেঞ্জ করে। আচ্ছা, তো মডেল ভার্ব দিয়ে ওই মানে টেন্স মডেল সেমি মডেল দিয়ে প্র্যাকটিস করার পর আপনার মেইন কাজটা থাকবে এই যে আইএলটিএস এর বিভিন্ন যে কিউ কাট টপিক, এই টপিকগুলোর উপরে স্পিকিং করা, এই টপিকগুলো ভালোভাবে পড়া, অ্যানালাইসিস করা, তো সেখানে কোন ধরনের সেন্টেন্স গুলো আছে। যেমন এখানে একটা ডায়লগ আছে, আমি যদি ডায়লগটাকে অ্যানালাইসিস করি, দেখেন বলছে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজু বলছে, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আর মানে কি, থাকা, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে আরটাই মেইন ভার্ব। বলছে আম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, বলছে ফাইন, আই ওয়েন্ট টু ইউর হোম, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, ভার্বের পর সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হ্যাঁ, বাট আই ডিডেন্ট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। আমি যদি বলতাম আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম, তাহলে ইংলিশটা কি হতো, আই ফাউন্ড ইউ, কিন্তু আমি খুঁজে পাইনি, আই ডিডেন্ট ফাইন্ড ইউ। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে। তো ওয়ার আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে। মিনা বলছে আই ওয়েন্ট টু দ্য একুশে বইমেলা। অর্থাৎ পাস্ট টেন্স, যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, আই ওয়েন্ট টু দ্য একুশে বইমেলা। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, ডিডের ব্যবহার করবেন এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। রিয়েলি, বলছে সত্যি, ডিড ইউ গো দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা গিয়েছিলে। নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। হাউ ওয়াজ দ্য মেলা or fair, you can say. It was a great arrangement with a big crowd. How many shops were there? সেখানে কতগুলো দোকান ছিল। Almost 300. Did you buy any book? তুমি কি কোনো বই কিনেছিলে? Yes, I bought two story books, two science fiction and a novels. Did you meet any writer or poet? Yes, I was lucky that I met Zafar Iqbal, one of my favorite writer. Very good. Did you enjoy the fair? Sure, I really enjoyed it and hope you will also visit the fair if you get time. তো যখনই আমার কোশ্চেন করছে, তখন কিসের ব্যবহার হয়েছে, ডিড দিয়ে। যে ডিড ইউ বাই এনি বুক, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার। এখন যদি বলে হ্যাঁ আমি বই কিনেছিলাম, তাহলে এখন আপনি বলতে পারেন হাউ মেনি বুকস ডিড ইউ বাই ফ্রম দেয়ার। এভাবে ডাবল ইউএস ওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। তো এই একটা কনভারসেশন যদি এভাবে পড়া হয়, অ্যানালাইসিস করা যায়, বোঝা যায় কোন টেন্সে আছে, কোন ফর্মে হবে, জাস্ট এখানে যে ফাংশনগুলো দেখাই দিছি, এইটাকেই প্র্যাকটিক্যালি স্পিকিং এ বা প্রেজেন্টেশনে, কনভারসেশনে অ্যাপ্লাই করে ইংলিশে কথা বলতে হবে। সেইভাবেই আমি কাজ করতেছি, সেইভাবেই এগিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে অনেক টপিক দেখাইছি, করাচ্ছি, করিয়ে যাচ্ছি। বাট আপনারা নিজেরা যদি এখানে সময় না দেন, নিজেদের মতো করে যদি একটু প্র্যাকটিস না করেন, ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা সম্ভব না, ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা যায় না, শিখতে হবে। হ্যাঁ, আর প্যাসিভ ভয়েস যাদের অনেকবার দেখিয়েছে, অনেকবার দেখানো হয়েছে, যারা দেখেনি তারা দেখতেও পাবেন, সেটা নিয়ে ভাবার কিছু নেই। বাট এই যে ফাংশনগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা কি একটুও
আহ আন্দাজ করতে পারছেন বা বুঝতে পারছেন যে আমাদের মূলত কি কি শেখা লাগবে, কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে? বোঝা যায়? জি স্যার। আমি তো কা- কারণ এটা আমি দিয়ে দিব, আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল সবকিছুই দিব, আমার এই ফাইলে সুন্দরভাবে দেখানো আছে। আর বইটাতে সুন্দরভাবে সাজানো আছে, যারা বইটা এখন অর্ডার করেনি বা নিয়ে নেবেন। অর্থাৎ আমি আপনাদের এইটা দেখানোর চেষ্টা করলাম যে ল্যাঙ্গুয়েজের ভিতরে কি কি আছে, আমি কি পড়াই, কি হাইলাইট করেছি, কি করে যাচ্ছি, আপনাদের কি করতে হবে। অর্থাৎ এটা যদি আপনারা ভালোভাবে দেখেন, অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখেন, আর নিজের মতো করেও ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, নিজে টাইম দিতে পারলে, এফোর্ট দিতে পারলে, কারো হেল্প নেওয়া লাগে না। অর্থাৎ কি আছে এর ভিতরে, দরকারটা কি আমাদের, এই প্রয়োজন বা দরকার যেটা, নিডস যেটা, এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেটা নিয়ে আমি আলোচনা করলাম, যেটা আমি বললাম, এটা যদি আপনি ধরতে পারেন, আপনি আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখেন, পিডিএফ ফাইলটা সলভ করেন, আপনি দেখেন কত সহজে ইংলিশে কথা বলতে পারবেন, কত সহজে প্রত্যেকটা প্র্যাকটিস আপনি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এবং এটা আপনাদেরকে করতে হবে। পারবেন না একটু এইভাবে চর্চা করতে, প্র্যাকটিস করতে? জি স্যার। ক্লাসে একটা কথা ছিল স্যার, আপনি বলছিলেন ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ বইতে আছে। বইয়ের যে কোনো একটা চ্যাপ্টারে দেখেন আছে, লাস্টের দিকে 36, 37, 38 এই চ্যাপ্টার গুলোতে আছে। যে ক্লাসে রেকর্ড গুলো পাননি, ওই ক্লাসগুলো কেটে গেছে বা ক্লাসগুলো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো যায়নি, তো সেটা তো দেওয়া সম্ভব না আর পরে। ওটা যদি পিডিএফ থাকে সেটা বইটাতে আছে, বইয়ের ভিতরে আছে, আমি আবারও বলে দিলাম। বইয়ের ভিতরে ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে বাংলা অর্থ সহ, সেখান থেকে পড়বেন। আচ্ছা, তো এখন যে কথাগুলো আমি বললাম বা যে বিষয়গুলো আমি দেখালাম, এর ভিতর থেকে আদার্স কোনো কোশ্চেন করবেন না। এই ক্লাস করতে পারিনি, ওইটা পাইনি, এটা পাইনি, এগুলো না। আপনার ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেন, যারা সময় দেন না তাদের কথা বলার দরকার নেই, যারা সময় দেন, যারা প্র্যাকটিস করেন, যারা চেষ্টা করছেন, তারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন যে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে। আপনারা মেইনলি কোন জায়গাটাতে প্রবলেম ফেস করেন কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে বা কিছু লিখতে গেলে। এটা তারাই বলতে পারবেন যারা নিজেরা চর্চা করে, নিজেরা একটু চেষ্টা করে, নিজেরা ভাবে এটা নিয়ে। তো তাদের কাছ থেকে, কয়েকজনের কাছ থেকে আমি অ্যান্সার নিব। আচ্ছা, মিজানুর রহমান বলেন, আপনার কোথায় সমস্যা হয় মেইনলি? আই এম গোইং টু মার্কেট এবং আই এম গোইং টু ওপেন দা শপ। মানে এই যে অর্থের মাঝে একটু বুঝে আসতে এটা মানে এটা এটা বোঝা বোঝা আসার দরকার নেই, এর বাংলা অর্থ আমি দোকান খুলতে যাচ্ছি। আপনি বলেন, আপনি কি প্র্যাকটিস করেন? আপনি কি কখনো নিজে কথা বলার চেষ্টা করেছেন? আপনার সমস্যা কোথায় হয় আমি সেইটা জিজ্ঞাসা করেছি। কম প্র্যাকটিস করি তো বেশি প্র্যাকটিস করি না। আর তাহলে 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 ইয়ে করেন দেখি, এমডি শাকিল। আমি একটু হ্যাঁ, বলেন আপনার সমস্যা কোথায় হয়। স্যার, আমি মূলত একটা সমস্যা ফেস করতেছি, সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে। যেমন একটা ভার্ব লাইক, সেটা দিয়ে যখন আমি সেন্টেন্স গঠন করতেছি, আই লাইক চেস, আমি দাবা পছন্দ করি, তো এটাকে যখন আমি কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব তখন আই লাইকিং তো আসলে হয় না। তো সেই ক্ষেত্রে কিভাবে করবো কন্টিনিউয়াস টেন্স বুঝতে আপনি পারছি নিবেন না। কেন? আপনার নেওয়ার দরকার কি? আমি পছন্দ করি তো করি, আবার করছি বলে কোনো কিছু হয়? যেটা ভাবে আসে না, যেটা এক্সপ্রেশনে আসে না, সেটা আমি বলবোই না। সেটা আমি কেন বলবো? কমপ্লেক্স কেন করব জিনিসটাকে? আমি জোর করে কেন বসাবো যেটা আমার হয় না? আমি তোমাকে ভালোবাসি, এটা আমার ভালোবাসা, আমার মনের অনুভূতি। তাই এরপরে আবার এইটা বলা যায় আমি তোমাকে ভালোবাসতেছি? আমার একটা ছেলে আছে, আই হ্যাভ আ সান, আমার ছেলে থাকছে, আমার ছেলে আসছে, এই ধরনের কোনো কিছু বলা যায়? আই এম হ্যাভিং আ সান? তো যা যায় না, যা আসে না, যা সেন্সেই আসে না, তা আমি কেন বলবো? এটা আপনার বলার দরকারটা কি? আমি দাবা পছন্দ করি তো আমার একটা মিনিং, সেখানে আমি পছন্দ করতেছি বলার দরকার এটাই কি? তো বলছি, এই যে আসলে স্যার বলার সময় তো এত কিছু স্যার সেন্স থাকে না, কিন্তু ওই হ্যাঁ, আমাদের পার্সে অনেক সময় চলে আসে, কিন্তু এটা প্রেজেন্টের হ্যাঁ, সম্ভব হয় না, কিন্তু এই জায়গায় সমস্যা হচ্ছে বেশি। সেটা কেমন বলেন আমাকে, একটা এক্সাম্পল দেন। স্যার দেখা গেল যেটা প্রেজেন্টেন্স হয় যে এখন তো মনে হচ্ছে না যে এই এই কাজটা কি বা করছি এইভাবে কি পরের জায়গায় করছি অনেক সময় চলে আসে আর কি হ্যাঁ, স্যার।
হ্যাঁ, সো চলে আসে। আই আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, আই ওয়ার্ক, আমি কাজ করি, এ তো সিম্পল বিষয়। এটা আপনার মনে যেভাবে আসে আপনি সেভাবেই বলবেন, আপনি যেটা বলবেন সেটাই কারেক্ট। এটা চর্চা করতে হবে। তো এটা আমি স্যার, জিজ্ঞাসা করছি তাদের কাছে যারা নিজেরা দেখে, প্র্যাকটিস করে, ভাবার চেষ্টা করে, তাদের মেইনলি সমস্যাটা কোথায় হয়। এটা না করলে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি যদি নিজে না দেখেন, এটাতে সময় না দেন, আপনি কি প্রশ্ন করবেন আমাকে? স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন, বুঝতে আতাউর রহমান। পেরেছেন? একটু ওয়েট হ্যাঁ করেন। স্যার, বলতেছি যে হ্যাঁ, মানে আমি আগে বাংলা ভেবে ইংলিশে করতে গেলে একটু সময় লাগে, এইটাই হলো সমস্যা। এখন সেটা কি আপনি করতে পারেন? আগে সেটা বলেন, আপনি যে বাংলা ভেবে ইংলিশে করছেন সেটা আপনি কতটুকু করতে হ্যাঁ, পারেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে ভাবছি। আপনার বাংলা ভাবা লাগবে না, তাহলে আপনি ইংলিশ লিসনিং করবেন। ইংলিশ আপনি ইউটিউবে অনেক জি, প্যাসেজ আছে, সেই প্যাসেজগুলো আপনি শুনবেন, ওই প্যাসেজগুলো দেখবেন, জি। ইংলিশ টু ইংলিশ যেটা আছে দেখে আপনি ভাববেন যে আপনি ওইটার বাংলা বুঝতে পারেন কিনা। আপনি মনে করেন আমি এখানে আসলাম, একটু মিউট রাখেন, দেখেন, মনে করেন আমি এই যে ইউটিউবে আসলাম, এখন আমি আহ, এখানে আমি যদি সার্চ দেই যে ইংলিশ স্পিকিং, সরি, ইংলিশ রিডিং প্র্যাকটিস, রিডিং, ঠিক আছে, প্র্যাকটিস। আপনারা তো স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন দেখতে পারছেন। আমি এখানে সার্চ দিলাম যে ইংলিশ রিডিং প্র্যাকটিস। এবার এখানে আমার বড় একটা প্যাসেজ আসছে, এই প্যাসেজটা এরা নিজেরা এরাই রিড আউট করে দেয়, হাজারো প্যাসেজ আপনি পাবেন। এখন এখানে বলছে ইওর বডি নিডস প্রোটিনস টু বিল্ড মাসল, প্রোটিনস আর অলসো ইম্পর্টেন্ট ফর হেলদি হেয়ার অ্যান্ড ফিঙ্গারনেলস। এখন এই যে সেন্টেন্স গুলো, এগুলো আপনি টেন্স বোঝেন কিনা, এগুলোর বাংলা বোঝেন কিনা। যদি বোঝেন যে আপনার বডির দরকার প্রোটিন মাসেল বিল্ড করার জন্য, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, বডি এটা সাবজেক্ট, এই জন্য নিডস আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। প্রোটিনস এটা আমার অবজেক্ট, টু বিল্ড এটা আমার ইনফিনিটিভ, মাসেল, হ্যাঁ, তাহলে এই যে টু বিল্ড মাসেল অর্থাৎ এটা আমার ইনফিনিটিভ ফ্রেজ। এখন প্রোটিন আর অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রোটিন হলো আর মানে কি হয় থাকা, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর হেলদি হেয়ার অ্যান্ড ফিঙ্গার নেইলস। তাহলে আমি অর্থটা বুঝতে পারছি। যদি আমি বুঝতে পারি তাহলে আমার বাংলা ভাবার দরকার নেই। আপনি কি করবেন, এরা যেটা পড়তেছে ওইটা আপনি কানে ইয়ারফোন দেন, হেডফোন দেন, দিয়ে লিসনিং করবেন, জাস্ট লিসনিং করবেন। দেখেন, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মাতৃভাষাটা আগে আসে, মাদার ল্যাঙ্গুয়েজ কাম ফার্স্ট। ইংলিশ এই যে আমাদের একাডেমিক লাইফে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যারা একাডেমিক লাইফে পড়াশোনা করে আসে, আমাদের বিভিন্ন গ্রামার থাকে। এই গ্রামার মানে কি, গ্রামার থাকে শুধুমাত্র ট্রান্সলেট করার জন্য একটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে। আপনার বাংলা আছে, আপনি বাংলা জানেন, কথা বলতে গেলে আপনার মনে আপনার ব্রেনে আগে বাংলা আসবে, সেটাকে কনভার্ট করার জন্য, ট্রান্সলেশন করার জন্যই গ্রামার দরকার। ওই জন্যই গ্রামার দেওয়া থাকে যাতে করে আপনি বাংলায় ভেবে ইংলিশে বলতে পারেন, বাংলাটা ইংলিশে যাতে ট্রান্সফর্ম করতে পারেন, এর জন্যই গ্রামার দরকার। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসি। আমি আপনাদের এখানে কোর্স করাচ্ছি, ক্লাস নিচ্ছি, অনেক ক্লাস নিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। আমার সব লাগে না, 4টা 5টা 6টা ক্লাস করলে এগুলো বোঝা যায়, একদম নলেজে নিয়ে আসা যায়। আপনি যদি এটা বুঝতে পারেন একবার যে এই সেন্টেন্সটা এরকম বাংলায়, এর ইংলিশটা এরকম, বা আমি একটা ইংরেজি সেন্টেন্স পড়তেছি, পড়ে এটার বাংলা অর্থটা আমি বুঝতে পারছি, নর্মাল একটা সেন্টেন্স, আমার হার্ড ভোকাবুলারি আছে সেগুলোর কথা বলছি না, আমি বাংলা বুঝতে পারতেছি। যদি মোটামুটি এই আইডিয়াটুকু আপনার থাকে তাহলে আর বাংলা ভাবার দরকার নেই। আপনাকে রিপিটেশনের ভিতরে যেতে হবে, অর্থাৎ আপনাকে রিহার্সাল করতে হবে প্রচুর পরিমাণে। তার মানেটা কি, জাস্ট এরা যে কথাটা বলতেছে এ রিড আউট করে দিচ্ছে, লাউডলি পড়তেছে। বা আপনি যে কোনো একটা প্যাসেজ গুগল থেকে নিয়ে আসেন, সেখান থেকে জেমিনিতে যান, চ্যাট জিপিটিতে যান, গিয়ে তাদের ভয়েস অন করে দেন, তারা ওইটা রিড আউট করে দিবে আপনাকে। ওইটা শোনেন আর ওর সাথে রিড আউট করেন, শোনেন আর রিড আউট করেন। ডোন্ট থিঙ্ক ইন বাংলা, বাংলায় কিছু কিছু ভাবেন না, ভাবার দরকার নেই। ওইটা রিড আউট করে আপনি একবার ঢেকে রাখেন, আপনার যতটা মনে থাকবে আপনি ততটা না দেখে বলার চেষ্টা করেন। অর্থাৎ দেখেন আমার এখানে কি আছে, বলছি ইওর বডি নিডস প্রোটিন টু বিল্ড মাসল, প্রোটিন আর অলসো ইম্পর্টেন্ট ফর হেলদি ইয়ার অ্যান্ড ফিঙ্গার নেলস, ইউ ক্যান গেট লটস অফ প্রোটিন ফ্রম মিটস ফিশ অ্যান্ড এগস, dairy products like milk, cheese and yogurt also contain proteins. Many people don't eat animal products, but they can get protein from plant products. Pulses,
like beans and lentils are rich in protein. Many grains, nuts, and seeds have proteins too. Which of these foods do you eat? এই যে প্যাসেজটা আমি পড়লাম, এই প্যাসেজের সেন্টেন্সগুলো আমি বুঝতে পারছি। এটা কোনোটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনোটা মডাল ভার্ব ক্যান দিয়ে করা আছে। এখন আমি এটা দুইবার পড়বো, বা তারা যেটা পড়তেছে আমি দুইবার শুনবো, শোনার পর আমি এটা ঢেকে দিব, আমি এটা স্কিপ করে দিব। স্কিপ করে আমি মনে করেন কোথায় আসবো, কোথায় ছিলাম, এই যে আপনাদের যে ইয়েটা, ওই ছোট হয় না কেন, হ্যাঁ, আমি মনে করেন এখানে আসলাম। এবার ওই প্যাসেজ থেকে আমি কি পড়ছি, আমার আইডিয়া কতটুকু আছে? আমি পড়ছি যে হেলথ সম্পর্কে। আমি কি পড়ছি? যে ইওর বডি নিডস প্রোটিন টু বিল্ড মাসল, টু বিল্ড মাসল। Most of the people, or I can say many people, avoid animal product for health issue. They can get protein. They can get protein from different kinds of pulses like lentil, seeds, or nuts, or other important element. Also, dairy products like milk, cheese, butter contains lots of protein. So if you take protein in your body, your fingernails and your health will be bright. আমার মতো করে আমি এই কথাগুলো বললাম, ওইখানে যা পড়লাম একবার দেখে আমি বলতে পারিনি আমার বাংলা ভালো লাগছে না, কারণ বাংলা তো আমি অলরেডি বুঝে যাচ্ছি। যে একটা সেন্টেন্স পড়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি বুঝতে পারছি ওখানে টেন্সের স্ট্রাকচার কি, ওখানে মডাল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কি বলতে চাচ্ছে বাংলাও আমি বুঝতেছি। আমার বাংলা ভালো লাগতেছে না। আপনি যদি মোটামুটি বোঝেন যে একটা ইংলিশ সেন্টেন্স এরকম, এর বাংলা এরকম, একটা বাংলা সেন্টেন্স এরকম, ইংলিশ এরকম, এটা বুঝতে পারলে ইউ হ্যাভ টু রিপিট ইট, নাথিং এলস। আর কোনো কিছু দরকার নেই। একটা রিডিং প্যাসেজ বের করেন, গুগল থেকে সার্চ দেন, প্রোনাউন্সিয়েশন না পারলে চ্যাট জিপিটিতে সেটা অন করে দেন, বা ইউটিউব থেকে রিডিং প্যাসেজ ওরা পড়ে দেয়, সেইটা কানের ভিতর হেডফোন দিয়ে শোনেন যাতে বাইরের সাউন্ড না আসে। একটা দিনে আধা ঘন্টা টাইম দেন, 30 মিনিট টাইম দিয়ে দুইটা বা তিনটা প্যাসেজ পড়েন। পড়ার পর ওইটা পজ করে রেখে, ওইটা ঢেকে রেখে, আপনি যেটা রিপিট করছেন ওদের কথা 2-3 বার, তার ভিতর কতগুলো আপনার মনে আছে সেটা আপনি বলেন। দেখেন নিজের ভিতরে কনফিডেন্ট পান কিনা, নিজের ব্রেইনে, মেমোরিতে বিষয়গুলো নিয়ে আসতে পারেন কিনা। আমরা পারি না, আমরা প্র্যাকটিস করি না। আমাদের স্মৃতিশক্তি, ব্রেইন কারো খারাপ না, ভালো, প্র্যাকটিসের অভাবে এটা জ্যাম থাকে, জ্যাম থাকে। এটা যখনই আপনি এটাকে করবেন, শার্প করবেন, অর্থাৎ প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তখনই এটা কি হবে, এটা ওপেন হবে আপনাকে। লটস অফ ইনফরমেশন আপনার ব্রেইন দিবে। আল্লাহ তাআলা আমাদের দিয়ে রেখেছে এই মেমোরি। সো আমাদের এটা কাজে লাগাতে হবে। আমরা পারি না, বিশ্বাস করেন, দোষটা সম্পূর্ণ নিজের। আমি এই যে প্যাসেজটা দেখলাম, দেখছি না, আমি কি আগে সার্চ দিছি, আগে পাইছি? আমি তো এইমাত্রই আপনাদের সামনে সার্চ দিলাম। আগে জীবনে কোনোদিন আমি এটা পড়ছি? পড়িনি তো, একবারই তো এখন পড়লাম। পড়ে আপনাদের সামনে ওইটা নিয়ে আমি কথা বললাম। তা আমি বলতে পারিনি? একবার পড়ে আপনি 3বার পড়েন তাহলে। 3বার পড়ে যে কয়টা লাইন মনে থাকে, বা মনে না থাকলেও নিজের মতো করে বানাই বলেন। আমি তো বানাই বলছি দুই একটা। ওইখানে আমি বলছি যে মিল্ক, চিজ এন্ড বাটার, বাটার লেখা ছিল, ছিল না, আমি বলছি, সমস্যা কি? আমার কথা কি বুঝতে পারছেন? আতাউর জি স্যার, বুঝতে প্রশ্ন পারছি। করছে, জি স্যার। জি আমাকে কি, স্যার। আমাকে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শেখার ফার্স্ট স্টেপ হচ্ছে লিসনিং করা। এই যে কথাটা বললাম আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। লিসনিং করা। এখন লিসনিং না বুঝে করলে হয় না। আপনাকে যদি আমি একটা চাইনিজ ভাষা, চাইনিজ একটা মুভি, কোরিয়ান একটা মুভি অন করে কানে হেডফোন দিয়ে শুনে দেখতে বলি, আপনি কি তাদের ভাষা বুঝতে পারবেন? আপনি ওই মুভিটা বুঝবেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তাদের অ্যাক্টিভিটিস দেখে, তাদের ইশারা ইঙ্গিত, তারা হাত পা কিভাবে নাড়াচ্ছে, কিভাবে চলতেছে, সেইটা দেখে বুঝতে পারবেন যে মুভি কিভাবে এগোচ্ছে, কার সাথে কি সম্পর্ক, কে কি বলতে চাচ্ছে। কথা কিন্তু আপনি একটু বুঝবেন না। একটা চাইনিজ বা কোরিয়ান মুভি এটা অনেকে দেখে, কিন্তু সে কি ভাষা বুঝতে পারে? সে তাদের বিহেভিয়ার দেখে বোঝে যে কি ঘটতেছে, কি ঘটবে, কার সাথে কি সম্পর্ক। এটাই তো। কিন্তু ইংলিশ মুভি দেখবেন আপনি অনেকটা বুঝতে পারছেন, কেন? কারণ আপনি ওটাকে আপনার মাদার টাং, মাতৃভাষার সাথে কম্পেয়ার করছেন। ওটা আপনার ছোটবেলা থেকে একটু একটু করে আমরা শিখি, যতটুকু পারি। আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, সমস্যা নাই, কিন্তু
অল্প একটু একটু তো পারি, একটু তো যদি আমি টেন্স বুঝি, একটু যদি আমি একটা ছোট সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি, ভার্বের চেঞ্জিংটা যদি একটু বুঝতে পারি, যে এরকম ভার্ব এই ফর্মে গেলে অর্থটা এই ধরনের হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, এতটুকু বুঝতে পারলে এনাফ। এরপর আপনার কাজটা জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। একটা জোরে একটা স্পিচ আপনি অন করবেন, আপনি সেটা লিসনিং করবেন, সেটা আপনার মুখ দিয়ে পজ করে রিপিট করেন, বারবার রিপিট করেন, ঢেকে রেখে যতটুকু মনে থাকে অতটুকু নিজে বলার চেষ্টা করেন। এই করলে ভাষা শেখা যায়, স্পিকিং করা যায়। চর্চাটা এইভাবে করতে হয়, আমি যখন করতাম এইভাবেই করতাম। ঠিক আছে, এই হচ্ছে কথা। হ্যাঁ, জাকিয়া সুলতানা বলেন। হ্যাঁ, নামই সমস্যা হয়, মানে কোনো কিছু তখন করতে গেলে মিউট হচ্ছে রাখেন। বাংলা থেকে ইংলিশ যখন করতে যাই তখন একটু ভেবে ও টান আসে, না না, নামিং সমস্যাটা। এই টার্ন আসবে না, এই টার্ন আসবে না। আমি বলছি না, যদি আপনি বাংলা থেকে ইংলিশ করতে যাবেন না, আগে আপনি একটা ইংলিশ প্যাসেজ পড়েন, একটা সহজ প্যাসেজ পড়েন। পড়ার পর আপনি নিজে বুঝে দেখেন যে ওই প্যাসেজটা যে আপনি পড়ছেন ওটার বাংলা আপনি বোঝেন কিনা। যেমন মনে করেন আমি এখানে আরেকটা প্যাসেজ অন করলাম, কথাটা বোঝেন, একটা মিনিট ওয়েট করেন। আমি এই যে প্যাসেজটা আমি অন করলাম, দেখেন The type of person who এ- tries to এই যে প্যাসেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাসেজে লেখা যে আই এম দ্য টাইপ অফ পারসন হু ট্রাইস টু ফিক্স থিংস, ইফ আই সি সামথিং রং আই ট্রাই টু মেক ইট রাইট, ইট ড্রাইভস মি ক্রেজি when I see a problem and no one is doing anything about it. It's better to fix problem right away. I think this is a good quality to have. I just started a new job and my boss seems really pleased with my work so far. Some people just accept a problem, but it doesn't have to be that way. I always feel satisfying when I can solve something. এখন এই যে প্যাসেজটা পড়লাম, এখন মনে করেন আমি এটা আজকেই বের করলাম, আমি তো এটা আগে কোনোদিন পড়িনি, আমার সামনে আসতে তাই বের করছি। এখন আমি এটা হুবহু ট্রান্সলেট করতে পারি না, বা হুবহু আমি এটা ট্রান্সলেট করতে পারছি না, কিন্তু আমি কি একটা মিনিং বুঝতে পারছি এই প্যাসেজটা পড়ে? আপনি দুইবার পড়েন, তিনবার পড়েন, আপনি কি বোঝেন এ কি বলতে চাচ্ছে এই মেয়েটা? মনে করেন এখানে একটা মেয়ে কথা বলছে, বলছে আমি সেই ধরনের একটা লোক যে সবসময় মানে সমস্যা নিয়ে থাকতে পছন্দ করি না, যে কোনো সমস্যায় পড়লে আমি ওইটা ওই টাইমেই ফিক্স করতে পছন্দ করি, যদি ওই সমস্যা থেকে যায় এটা আমাকে পাগল করে তোলে। আমি নতুন একটা চাকরি পেয়েছি এবং আমার কাজের ক্ষেত্রেও আমি এটা করি, আমি মনে করি এটা একটা ভালো কোয়ালিটি, এবং আমার বস এটা দেখে খুব খুশি আমার কাজটা দেখে। এবং সাম পিপল অ্যাকসেপ্ট আ প্রবলেম, বাট ইট ডাজেন্ট হ্যাভ টু বি দ্যাট ওয়ে, ইট অলওয়েজ ফিল স্যাটিসফাইং হোয়েন আই ক্যান সলভ দিস সামথিং, প্রবলেম সামথিং। অর্থাৎ বলছে যে আমি আমার কাজ সময় মতো করতে পছন্দ করি, আমি যদি কোনো সমস্যায় পড়ি ওই সমস্যাটা আমি রেখে দিতে চাই না, আমি ওই টাইমেই ফিক্স করতে চাই। এই কথাটা সে এরকম বলতে চাচ্ছে। এইটুকু যদি আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন, আপনার যে হুবহু মিনিং বের করতে হবে বা ট্রান্সলেট করতে হবে এরকম না, এইটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এটা দুইবার তিনবার চারবার পড়েন। আবারও বলছি, চারবার পড়েন, পড়ার পর ওরা কথা বলছে এখানে, কিন্তু ওরা রিডিং করছে। আপনি এই চ্যানেলটা দিয়ে রাখেন, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমি, 5.12 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনি এটা সার্চ দেন, আপনি ওদের কথাটা শোনেন কানে হেডফোন দিয়ে, শুনে আপনি ওইটা রিপিট করেন। বাংলা ভাবার দরকার নেই, বাংলা যদি একটু বুঝতে পারেন দ্যাটস এনাফ। বাংলায় কোনো কিছু ভাবার দরকার নেই, যতটুকু বুঝতে পারেন দ্যাটস এনাফ। এই ইংলিশ যেটা বলছে ওইটা আপনি আপনার মতো করে, একটা সেন্টেন্স বললো, সেন্টেন্সটা শুনে ওইটা আবার রিপিট করেন, আরেকটা সেন্টেন্স বললো, শুনে পজ করেন, করে আপনি রিপিট করেন, আবার বললো, শুনে পজ করেন, দেখে দেখে রিপিট করেন, তিনবার করেন, চারবারের বার দেখেন আপনার ব্রেনে দুই চারটা সেন্টেন্স ওইখান থেকে আসে কিনা। এইখানে 10টা সেন্টেন্স থাকলে আপনি চারটা সেন্টেন্স এখান থেকে নিয়ে বলতে পারেন কিনা, যে আই এম দ্য পারসন হু অলওয়েজ ট্রাই টু ফিক্স প্রবলেম ইন টাইম, I got a job recently, and my boss, uh, you can say, became very pleased to see my work because I don't want to stay in problem. I'd like to solve the problem in fixed time. এই যে আমার মতো করে আমি একটু বললাম, একটু আপনি বলতে পারেন কিনা? চেষ্টা করেন একবার আমার এই মেথডটা, স্ট্র্যাটেজিটা ফলো করে দেখেন, আপনি পারবেন, এটা কঠিন না। আমার কথা বুঝতে পারছেন? বাংলা থেকে ইংলিশ করতে যাবেন না, বাংলায় ভাবতে যাবেন না, যদি মোটামুটি আপনি বুঝতে পারেন একটা সেন্স যে কি বোঝাতে চাচ্ছে, মেইন অর্থটা কেমন, টেন্সও ভাবার দরকার নেই কোন টেন্সে লেখা আছে, দেখেন, রিপিট করেন, রিপিট করার পর আপনার মনে ধরে রাখতে পারেন কিনা, একটু দুই চারটা সেন্টেন্সও মুখস্থ আপনি বলতে পারেন কিনা, দেখেন, রিপিট করেন, তাদের কথাটা শোনেন, সেই কথাটা রিপিট করেন, করার পর একবার ঢেকে রেখে আপনি দেখেন কয়টা মনে থাকে, সেটা আপনি বলতে পারেন কিনা।
জাস্ট এটা ফলো করে দেখেন। বুঝতে পারছেন কি বললাম? Yes, জি sir. স্যার। তো আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, প্রিয়া না কি নাম, আপনার কথাটা শুনতে পাচ্ছি না। তাহলে আমি যেটা বললাম, আপনারা আজকে দরকার হলে গুগল বা ইউটিউবে আপনারা সার্চ দেন, ইংলিশ রিডিং প্র্যাকটিস লিখে সার্চ দেন, তারা রিড আউট করে দিবে, সেটা আপনি লিসনিং করেন, যতটুকু বোঝেন 2-3 বার শুনে নিজে রিপিট করেন, করার পর যতটা মনে থাকে সেটা আপনি একবার অ্যাপ্লাই করার চেষ্টা করেন। দরকার হলে যে কোনো নির্দিষ্ট একটা বা দুইটা টপিকের উপর করে আপনারা আমাকে দেখান, আমাকে শোনান, দ্যাট উইল বি গুড। নিজের প্র্যাকটিস করতে হবে নিজেকে। নিজে যদি সময় না দেন, নিজে যদি গুরুত্ব না দেন, পারবেন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আহামরি কিছু নেই। আবারও বলছি, নাথিং এলস, কিছুই না। যতটুকু দেখার, এই যে আজকে যে ক্লাসটা নিলাম না, যা দেখালাম, এইটুকু যদি কেউ জ্ঞান রাখতে পারে, নলেজে রাখতে পারে, দ্যাটস এনাফ। কোনো কিছুই নেই এই ভাষায়, বিশ্বাস করেন। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসটা কিভাবে করবেন? আগে এই প্র্যাকটিসটা একবার করেন, লিসনিং করার চেষ্টা করেন, দেখেন প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে, রিডিং ক্লিয়ার হয়ে যাবে। এরপর কি হচ্ছে, আপনি ব্রেনটাকে অ্যাক্টিভ করেন। আমাদের মেইন প্রবলেম, আমরা ব্রেনটাকে অ্যাক্টিভ করি না, অ্যাক্টিভ নেই আমাদের ব্রেন। আমরা অলওয়েজ বাংলায় কথা বলতে অভ্যস্ত। এটা একটা হ্যাবিট করে ফেলেন, দিনে অন্তত 30 মিনিটস টাইম দিয়ে কানে একটা হেডফোন নিয়ে লিসনিং করেন, প্র্যাকটিস করেন, নিজের মুখ দিয়ে লাউডলি কথা বলেন। যতটুকু মনে থাকে, যে প্যাসেজটা আপনি লিসনিং করছেন, শর্ট প্যাসেজ দেখবেন, খুব বড় কিছু দেখতে যাবেন না, শর্ট সামারি দেখবেন, যেমন এই যে একটা বের করলাম, এরকম শর্ট সামারি দেখবেন। তারপর নিজে একটু এটা বলার চেষ্টা করেন, দেখেন কয়টা পারেন। প্রতিদিন 30 মিনিটের ভিতরে আপনি কয়টা পারেন, দেখেন আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন, কতটা ডেভেলপমেন্ট আসে। কোনো টেন্স, কোনো ভার্ব, কোনো কিছু ভাবতে হবে না, কোনো বাংলা অর্থ ভাবতে হবে না। জাস্ট সম্পূর্ণটা একবার রিড আউট করে এতটুকু অনুধাবন করতে পারেন কিনা যে এর বাংলাটা মোটামুটি এরকম হবে। একদম ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স বাংলা বের করতে হবে এমনও না। যদি এতটুকু অনুধাবন করতে পারেন, আশা করি এটা অনেক সবাই পারবেন, কারণ এটা না পারার কিছু না। এতটুকু যদি পারেন, you have to go on repetition process. That will be good for developing your speaking or other things. বুঝতে পারছেন? আমি বুঝতে পারলাম? একটু পড়বেন। Yes, জি sir. স্যার এটা কত জি স্যার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, সাদেক তালুকদার, হ্যাঁ বলেন। স্যার। আমার স্যার প্রবলেমটা হচ্ছে আমি মোটামুটি কথা বলতে পারি ভার্ব দিয়ে। যেমন ধরুন হচ্ছে আই হ্যাভ অ্যাটেন্ড সোয়াক স্যার অনলাইন ক্লাস টু my speaking English and I have to talk fluent English. তো আমার প্রবলেমটা হচ্ছে স্যার এখানে আমি যখন কথা বলি আমার ভার্ব 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 ইউজ করতে পারি, কিন্তু যে আমি যে কিছু সামান্য ক্লোজ দিয়ে যে আমি সেন্টেন্সটাকে বড় করবো এবং আমার মনের ভাবটা প্রকাশ করবো, এই জিনিসটা আমার একটু প্রবলেম হয়। আচ্ছা, এটার জন্য আপনাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে জানতে হবে। যেমন আপনি একটা কথাকে যখন বাড়াবেন, কথাটাকে যখন আরো ফ্লুয়েন্ট করবেন, অর্থাৎ এক্সপার্টলি কথা বলতে গেলে এটার ব্যবহার করতে হয়। সেটা কেমন? কেউ যখন কথা বলে, আপনি এই যে বললেন আই হ্যাভ অ্যাটেন্ডেড, হ্যাঁ, শখসের ক্লাস, হ্যাঁ, এরপর আপনি বলছেন যে টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই হ্যাভ টু বি ফ্লুয়েন্ট স্পিকার। অর্থাৎ এগুলো কি হচ্ছে, আপনি ডিরেক্ট সেন্টেন্স বলছেন। ডিরেক্ট সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স। এরকম বললে কি হয়, একবারে কথা বলে ধম করে থেমে যেতে হয়, অর্থাৎ আমার আর পরে বলার কিছু থাকে না, পরে বলার কিছু থাকে না। এই জন্য কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, প্রিন্সিপাল ক্লজ, বোথ প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহার শিখতে হয়। যেমন আপনি এরকম বলতে পারেন, ইফ আই অ্যাটেন্ড হিজ ক্লাস, যদি আমি তার ক্লাসে অ্যাটেন্ড করি, আই বিলিভ দ্যাট আই ক্যান বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, অ্যান্ড ওয়েন আই participant or I present in that class, I try to learn many things and I try to apply it in my own voice, in my own presentation. But I cannot, I cannot develop properly. For that reason, I am trying a lot. I don't, uh, I don't want to give up my uh, hard working.
or you can say, I don't want to mm, away. I don't want to be away from it. Huh? I will be practicing until I develop this language. এই যে I will be practicing until I develop this language, এই যে until এর ব্যবহার করলাম, এর আগে if এর ব্যবহার করলাম, when এর ব্যবহার করলাম, and এর ব্যবহার করলাম, এগুলো করে কি হচ্ছে, সেন্টেন্সকে আমি কানেক্ট করছি, জোড়া লাগাচ্ছি, আ- আলাদা আলাদা ক্লজকে আমি জোড়া লাগাচ্ছি। আর একবার এই ব্যবহার যদি কেউ শিখে যায়, সে বারবার এটারই ব্যবহার করবে, এটা থেকে সে আর দূরে থাকতে পারবে না, তার এটাকে ব্যবহার করতেই হবে। আমার কথা বুঝতে পারছেন, সাদেক না কে ছিল? জি স্যার। হ্যাঁ, স্যার মানে আপনি একটা ভিডিও আপনি এটা বলছেন যে আমি কথা বলতে পারি, তাই না? কিন্তু কি হয়, স্যার। আপনার ওই কথাগুলো ডিরেক্ট কথা হয়ে যায়, অর্থাৎ কথা বলে ধম করে আপনি থেমে যাচ্ছেন, তারপরে হ্যাঁ কিন্তু আর স্যার, কিছু হ্যাঁ। বলার পাচ্ছেন না। তো ওইটা আমাদের তো আমরা তো হচ্ছে ক্লাস নতুন, আমরা তো এখনো হ্যাঁ, কি হয় নাই দেখাবো কমপ্লেক্স। দেখাবো সবকিছু দেখাবো। তো ওইটা যদি আপনি এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফ্রেজ বা ক্লজের ব্যবহারটা ভালোভাবে করতে পারেন, তাহলে কি হবে, আপনার কথা বলার সময়টাও বেড়ে যায়। আমরা অনেকে এরকম করি না বা থেমে যাই না, এই থেমে আর যাওয়া লাগে না যদি ওইগুলো ব্যবহার করা যায়, কারণ ওইটা ব্যবহার করতে করতে আরেকটা সেন্টেন্স মনের ভিতর চলে আসে। এর ফাংশন আছে, আমি দেখাবো আপনাদের এক এক করে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। বাট ওই যে আপনি বলছেন যেটা, আপনি যেটা পারেন, অর্থাৎ আপনি যতটুকু পারেন ওইটা পেরেই, আমি আজকে যেটা বললাম এই রিডিংটা আপনি একবার প্র্যাকটিস করেন না, একবার এটা সলভ করার চেষ্টা করেন, দেখেন আপনি কতটা ডেভেলপমেন্ট পান, কতটা ডেভেলপ করতে পারেন। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি স্যার। স্যার এই প্রবলেমটা আমার হয় স্যার, হুম, আমি মানে কম যে এই সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ব্যবহারটা এগুলো অনেক দুর্বল। পারবেন। বাট আজকে যেটা বললাম এই প্র্যাকটিসটা আপনারা প্রত্যেকে একটু করবেন, ঠিক আছে? প্রত্যেকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। Okay. আচ্ছা ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি এখন হোয়াটসঅ্যাপে আছি, আমাকে হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি নক দিন। যদি কোনো সমস্যা থাকে বা পার্টিকুলার আর কোনো কোশ্চেন থাকে, আমি উত্তর দিব, ঠিক আছে? আমি কথা বলবো, আমার সাথে ফোনেও কথা বলতে পারবেন, এখন সমস্যা নেই। সো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দ্রুত দিয়ে দিব। আর বইটা যারা নেননি, বই অর্ডার করতে চাইলে নাম ঠিকানা নাম্বার দিয়ে জানাবেন, বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। ওইটা থেকে প্র্যাকটিস করলেও অনেক দ্রুত, হার্ড কপি একটা কাছে থাকলে অনেক দ্রুত আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা দরকার, প্র্যাকটিসটা করতে হবে, রিডিং অ্যালাউডলি করতে হবে। আর এই যে প্রসেসটার কথা বললাম, এটা একটু করে ফেলবেন। তো ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।